প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ভয়েস চেঞ্জ বিষয়টি নিয়ে আলোচনা করব। এই বিষয়টি জেএসসি পরীক্ষায় কোশ্চেন নাম 11 একটি পার্ট হিসাবে আসে। তাহলে চলো আমরা আলোচনায় চলে যাই। ভয়েস চেঞ্জ লেকচার 1। সেক্ষেত্রে আমাদের প্রথমেই যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে ভয়েস কি। ভয়েস, এখানে আমি ছোট্ট একটি সংজ্ঞা দেওয়ার, সহজে একটি ছোট্ট সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি। হোয়াট ইজ ভয়েস? ভয়েস ইজ দ্য কোয়ালিটি অফ আ ভার্ব দ্যাট ইন্ডিকেটস whether its subject acts or is acted upon. ভয়েস হলো, বাংলায় যদি আমরা একটু সহজে বলার চেষ্টা করি, ক্রিয়া প্রকাশের ধরন বিশেষ। আর দুইভাবে এই ক্রিয়া প্রকাশ হতে পারে। একটা হচ্ছে কর্তা নিজেই কার্য সম্পন্ন করে, আর আরেকটি যেটা হতে পারে কোনো কাজ কর্তা দ্বারা সম্পন্ন না হয়ে কর্ম দ্বারা সম্পন্ন হয়। আর এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে ভয়েসকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। এখানে আমি একটা ছোট্ট চার্ট দিয়েছি বা ছোট্ট একটা টেবিল করার চেষ্টা করেছি। ভয়েস ইজ টু কাইন্ডস। একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটি হচ্ছে প্যাসিভ। যখন আমরা অ্যাক্টিভ ভয়েসের কথা বলবো, সেখানে অবশ্যই আমরা বলবো সাবজেক্ট অ্যাক্টস। সেখানে কর্তা সরাসরি কার্যটি সম্পন্ন করবে। এক্সাম্পল, হি রাইটস আ লেটার। এখানে দেখা যাচ্ছে কর্তা সরাসরি নিজের কাজটি সম্পন্ন করেছে। আর প্যাসিভ ভয়েসে কাজটা জাস্ট অ্যাক্টেড আপন দ্য সাবজেক্ট। কাজটি সেই কর্তা সরাসরি কিন্তু করছে না। আর এখানে যদি আমরা এক্সাম্পলটা একটু দেখি, আ লেটার ইজ রিটেন বাই হিম। আর একটু গভীরে যাই। এবারে আসো দেখা যাক যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করার যে আসল মূল মন্ত্র সেটা কি। সেক্ষেত্রে আমাদেরকে তিনটা বিশেষ বিষয়ের উপরে খুব সতর্কভাবে মনোনিবেশ করতে হবে। এই তিনটা বিষয় হলো সেন্টেন্সটির সাবজেক্ট, অবজেক্ট এবং মেইন ভার্ব। আবার বলছি, সেন্টেন্সটির সাবজেক্ট, অবজেক্ট এবং মেইন ভার্ব। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন যাব, তখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে সাবজেক্টকে আমরা অবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করব এবং তার সাথে আমরা যে মেইন ভার্বটি আছে তার অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম বা NV3 ফর্মে নিয়ে আসব। আবার বলছি, সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হিসাবে আসবে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। এখানে আমি একটা ছোট্ট চার্টের মাধ্যমে এটাকে বোঝানোর চেষ্টা করেছি। এবারে দেখা যাক অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ছোট ছোট কিছু ধাপ। এই ধাপগুলো যদি আমরা ফলো করি তাহলে খুব সহজেই আমরা কি করতে পারবো, সেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে আমরা সেন্টেন্স ট্রান্সফার করতে পারবো। আমি এখানে ইংরেজিতে একটু ছোট ছোট করে খুব সহজ ভাষায় দেওয়ার চেষ্টা করেছি কিছু ধাপগুলোকে। Some steps to follow to make active sentence to passive sentence. স্টেপগুলোর প্রথম যে স্টেপটা আছে, identify the sentence style. Maybe it is assertive, negative, etc. প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই বাক্যটা কোন ধরনের বাক্য সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। হতে পারে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, হতে পারে নেগেটিভ সেন্টেন্স, হতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আরও অন্যান্য সেন্টেন্সও হতে পারে। তাহলে প্রথমে আমরা we will just identify the sentence style. এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে identify the subject, object and the main verb of the sentence. আবার একটু করি, identify the subject, object and the main verb of the sentence. আমরা সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করেছি। এবার সেন্টেন্সের ভিতর থেকে তিনটা জিনিস বিশেষ করে আমরা বের করে নেব খুঁজে। সেটা হচ্ছে আমাদের কর্তা বা সাবজেক্ট, অবজেক্ট এবং তার সাথে মেইন ভার্বটিকে।
এক্সচেঞ্জ দ্য পজিশন অফ দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। 3 নম্বর যে কাজটি আমরা করব সেটা হচ্ছে আমরা এক্সচেঞ্জ করে নেব সাবজেক্ট আর অবজেক্টের জায়গা। তার মানে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাটাকে আমরা বদল করে দেব। সাবজেক্টের জায়গায় অবজেক্ট চলে আসবে, অবজেক্টের জায়গায় সাবজেক্ট চলে যাবে। আরেকটু ক্লিয়ারলি বলি, তারপরে পরের ধাপটি আরেকটু ক্লিয়ারভাবে আমাদেরকে বোঝাচ্ছে, রাইট অবজেক্ট অ্যাজ সাবজেক্ট হিয়ার। তাহলে আমাদের এখানে যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটাই আমাদের কি হচ্ছে, এখানে সাবজেক্ট হিসাবে বসে যাচ্ছে। এর পরবর্তী ধাপটা, তাহলে আমরা প্যাসিভ ফর্মে বা প্যাসিভ সেন্টেন্সে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, প্যাসিভ সেন্টেন্সে নতুন একটি সাবজেক্ট পেলাম, যেটা কিনা অবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে, সেটা এখন প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে চলে আসলো। এরপরে কি করব? দেন ফাইন্ড আউট দ্য নিউ সাবজেক্টস, পারসন অ্যান্ড নাম্বার। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নতুন যে সাবজেক্টটা হলো প্যাসিভ ফর্মে, তার পারসন এবং নাম্বারটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, খুঁজে বের করতে হবে। তারপর যে কাজটি করব, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সেন্টেন্স অফ দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। এরপরে আমরা কি করব, এই যে সেন্টেন্সটি আছে এই সেন্টেন্সটার টেন্সটাকেও আমরা খুঁজে বের করব, কোন টেন্সে আছে। তাহলে কি কি জিনিস এখন খুঁজে বের করলাম? নাম্বার অ্যান্ড পারসন অফ দ্য নিউ সাবজেক্ট অ্যান্ড অফকোর্স দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। এরপর এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা কি করতে পারি? পুট অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু দ্য টেন্স, পারসন অ্যান্ড নাম্বার। এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা এখন এখানে অবশ্যই প্যাসিভ অক্সিলারি ব্যবহার করব বা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। এরপরে রাইট দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। এরপরে আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা লিখব। তাহলে আমরা প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট তৈরি করলাম, সাবজেক্টের পরে তার পারসন, নাম্বার এবং টেন্স অনুযায়ী সেখানে একটা অক্সিলারি ভার্ব বসালাম। এরপরে আমরা কি করছি, আমাদের যে অ্যাক্টিভ ভয়েসে যে মেইন ভার্ব ছিল সেটার পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে লিখলাম। এরপরে আরেকটু খুঁজে দেখব যে ইফ দেয়ার আর এনি এক্সটেনশন অর আদার ওয়ার্ডস, রাইট দেম ডাউন। যদি সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্সটার ভিতরে কোনো ধরনের আদার ওয়ার্ডস থেকে থাকে বা এক্সটেনশন থেকে থাকে, আমরা প্যাসিভ ভয়েসের এখানে মেইন ভার্বের পাস্ট ফর্মের পরে সেটুকু সংযুক্ত করব। না থাকলে টেনশন নেই, এখানে না থাকলে আমরা সেটা লেখার প্রয়োজনও নেই, আর যদি থাকে অবশ্যই সেটা এখানে আমরা দিব। এরপরে আমরা যে কাজটি করব, ইনক্লুড বাই ইন দ্য সেন্টেন্স, ইন সাম কেসেস টু। আমরা এরপরে বাই কথাটিকে লিখব বা বাই প্রিপোজিশনটা আমরা এখানে ইউজ করব। কখনো কখনো বাই এর পরিবর্তে টুও আসতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাইটাই ব্যবহৃত হয়। একদম শেষে এখন যে কাজটি আমরা করব, রাইট অর পুট দ্য নিউ অবজেক্ট দ্যাট ইজ সাবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ভয়েস। আমাদের অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট ছিল এখন তাকেই আমরা নতুন অবজেক্ট হিসাবে প্যাসিভ ভয়েসে লিখব। এতক্ষণ একটা একটা করে ছোট ছোট করে আমরা কিছু ধাপ দেখলাম, যে ধাপের মাধ্যমে আমরা অ্যাক্টিভ সেন্টেন্স বা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আমরা একটি সেন্টেন্সকে ট্রান্সফার করতে পারি। কিন্তু এখানে একটা জিনিস আমি ছোট্ট করে পরে দেওয়ার চেষ্টা করেছি স্ট্রাকচারের মাধ্যমে। তাহলে আমরা এতক্ষণ যে ধাপগুলি দেখলাম সেটা দেখি তো ছোট্ট একটা স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে দেখা যায়। অবজেক্ট অ্যাজ সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, other words or extension if there is, then by, subject as object. এক্সাম্পলটা একটু দেখি। অ্যাক্টিভ ভয়েসে আমরা উপর থেকে সেই একই, প্রথমে আমি যেই এক্সাম্পলটা দেখিয়েছিলাম সেম এক্সাম্পলটাই এখানে আমি ব্যবহার করেছি। হি রাইটস আ লেটার, এখানে সাবজেক্ট হচ্ছে হি, রাইটস হচ্ছে মেইন ভার্ব, লেটার হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখে নিলাম যে এই যে সেন্টেন্সটি এটা অবশ্যই একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয় ধাপে আমরা দেখলাম
এটার সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে লেটার এবং মেইন ভার্ব হচ্ছে রাইটস। এবারে আমাদের যে কাজটি করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে লেটার কথাটিকে আমরা নিয়ে আসলাম সাবজেক্ট হিসাবে। এরপরে লেটার, এটাকে আমরা ভালো করে একটু লক্ষ্য করে দেখি। এই সাবজেক্টটিকে, এই সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, তার সাথে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা আছে। তাই আমরা সেই সাবজেক্টের পারসন নাম্বার বিবেচনা করে এবং তার সাথে সেন্টেন্সের যে টেন্স আছে সেটা বিবেচনা করে আমরা এখানে অক্সিলারি ভার্ব দিয়েছি ইজ। এর পরের কথা যেটা ছিল সেটা হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখেছি এখানে রিটেন, এবং পরবর্তীতে আমার যেহেতু কোনো আদার ওয়ার্ডস বা এক্সটেনশন এখানে সেন্টেন্সে নাই, তাই আমি এখানে বাই দিয়েছি এবং পরবর্তীতে সেই হি, যেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল, সেটাকে অবজেক্ট হিসাবে, এটার অবজেক্টিভ ফর্ম হির, অবজেক্টিভ ফর্ম হিম, সো সেভাবে আমি লিখেছি এখানে হিম। আশা করি তোমরা এবারে খুব ভালো করে বুঝতে পেরেছো অ্যাক্টিভ সেন্টেন্স থেকে প্যাসিভ সেন্টেন্স কিভাবে করতে হয়। কি সহজ মনে হচ্ছে? এরপর আমরা একটু দেখি কিছু চার্ট। প্রথমেই যদি আমরা দেখি চার্ট অফ সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ ফর্ম অফ আ প্রোনাউন অ্যান্ড নাউন। আমরা কখনো কখনো সাবজেক্টকে যখন অবজেক্ট করি বা অবজেক্টকে যখন সাবজেক্ট হিসাবে ব্যবহার করি, একটু কনফিউজড হয়ে যেতে পারি যে হতে পারে এটার অবজেক্টিভ ফর্ম আমি কিভাবে কি করে লিখতে পারি, বা অবজেক্টের সাবজেক্ট হিসাবে আসলে কিভাবে লিখতে পারি। যাতে সেই ধরনের সমস্যায় আমরা না পড়ি, তাই ছোট্ট একটা চার্ট আমি এখানে করার চেষ্টা করেছি কমন কিছু প্রোনাউন এবং নাউন দিয়ে। যদি সাবজেক্টিভ ফর্ম বা সাবজেক্ট হিসাবে যদি আই হয়, সেটাকে আমরা অবজেক্ট হিসাবে লিখব মি। উই যদি সাবজেক্ট হয়, তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। ইউ সাবজেক্টিভ ফর্ম হলে অবজেক্টিভ ফর্মও ইউ। হি হলে হিম, শি হার। দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। মোহন মোহন, মায়া মায়া। আশা করি ক্লিয়ারলি তোমরা এই ছোট্ট চার্ট থেকে মোটামুটি একটা ধারণা করতে পেরেছো। এরপর আমরা একটু দেখি প্যাসিভ অক্সিলারি চার্ট। প্যাসিভ অক্সিলারিগুলো আমরা কিভাবে ব্যবহার করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলে। আমার এখানে 3টা সারি দেয়া আছে, আমি এখানে ছোট করে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু বুঝাতে পারি অল্পের মধ্যে। প্রথম সারিতে আছে টেন্স, কোন টেন্সে আছে সেন্টেন্সটি, অ্যাক্টিভ ভয়েসে তার ভার্বগুলো কীরকম থাকবে, এবং প্যাসিভ ভয়েসে গেলে এই অক্সিলারি ভার্ব আমরা কি ইউজ করব। আচ্ছা, প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ডু ডাস, অথবা যদি মেইন ভার্ব সরাসরি নর্মাল মেইন ভার্ব যদি আমরা বসিয়ে দিই, সেই ক্ষেত্রে প্যাসিভ ফর্মে হবে কি অ্যাম ইজ আর। প্যাসিভ অক্সিলারি তাহলে কি আসবে অ্যাম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে হবে অ্যাম ইজ আর, আর প্যাসিভ ভয়েসে অ্যাম বিইং, ইজ বিইং, আর বিইং। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ, হ্যাজ, আর প্যাসিভ ভয়েসে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ডিড, প্যাসিভ ওয়াজ, ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ওয়াজ ওয়্যার, প্যাসিভ ওয়াজ বিং, ওয়্যার বিং। পাস্ট পারফেক্ট হ্যাড অ্যাক্টিভে, প্যাসিভ হ্যাড বিন। ফিউচার ইনডেফিনিট অ্যাক্টিভ শ্যাল, উইল, প্যাসিভ শ্যাল বি, উইল বি। Future continuous shall be, will be inactive, and passive shall be being, will be being. Future perfect shall have, will have, and in passive shall have been, will have been. এরপরে যদি আমরা কিছু মডেল অক্সিলারিজগুলোকে একটু যদি দেখি,
যে এই ক্ষেত্রে কিভাবে তারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ট্রান্সফার হয়। Chart of modal auxiliaries to transfer active to passive. Active voice can, passive can be এবং main verb past participle form by mv3. may be plus mv3. may have been mv3. might be mv3. must have been mv3. could be mv3. could have been mv3. must have been mv3. should be mv3. would be mv3. would have been mv3. ought to be mv3. used to be mv3. am is are to be mv3. am is was were going to plus present form am is was were going to be mv3. এই যে চার্টগুলো তোমাদেরকে এখানে দেখানো হলো, এই চার্টগুলো অবশ্যই ভয়েস চেঞ্জ করতে হলে এই চার্টগুলো অবশ্যই খুবই প্রয়োজনীয়। এই জন্য এটা মনে গেঁথে নিতে হবে। এখানে যদি ভুল হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভয়েস চেঞ্জে ভুল হয়ে যাবে। আচ্ছা, আমরা অনেক কিছুই দেখলাম, শিখলাম। এবারে আসো আজকের দিনের কিছু টিপস অফ দ্য ডে। If two objects are there in an active sentence, one is a person and another one is a thing, select the person as subject of passive sentence. কখনো কখনো দেখা যায় কোনো সেন্টেন্সে একের অধিক বা দুটা অবজেক্ট রয়েছে এবং সেই অবজেক্ট যদি তোমরা দেখো যে একটি ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে এবং একটি বস্তুবাচক অবজেক্ট রয়েছে, সেই ক্ষেত্রে তোমরা কি করবে? ব্যক্তিবাচক অবজেক্টটাকে তোমরা প্যাসিভ ভয়েসের সেই সাবজেক্ট হিসাবে ব্যবহার করবে। এখানে যদি আমরা এক্সাম্পলটা একটু দেখি, অ্যাক্টিভ ভয়েস দিয়েছি দ্য ফিশারম্যান শোজ আস ফিশিং। এখানে আস এটা হচ্ছে ব্যক্তিবাচক সেই অবজেক্ট, ফিশিং বস্তুবাচক অবজেক্ট, দুটো অবজেক্ট আছে। তাহলে আমাদের কথা অনুযায়ী আমরা আসের চার্টটা একটু যদি আমরা মনে করি, আস ছিল অবজেক্টিভ ফর্ম কিন্তু এটা সাবজেক্টিভ ফর্ম কি উই, তাহলে উই লিখলাম এবং এখানে টেন্স, তারপরে এখানে আমাদের যে নতুন যে সাবজেক্ট হলো তার পার্সন এবং নাম্বার সব কিছু বিবেচনা করে এখানে পেলাম আমরা অক্সিলারি ভার্ব আর। তারপরে মেইন ভার্ব সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম লিখেছি শোল। এরপরে আমরা যে আরেকটি যে অবজেক্ট ছিল বস্তুবাচক সেটাকে আদার ওয়ার্ডস হিসাবে এখানে নিয়ে এসেছি ফিশিং। তারপরে বাই এবং এরপর আমাদের যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল সেটাকেই আমরা অবজেক্ট হিসাবে নিয়ে এসেছি দ্য ফিশারম্যান। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো? উই আর শোন ফিশিং বাই দ্য ফিশারম্যান। দ্বিতীয় টিপস, if two objects are there in an active sentence and both are persons or things, select the person or thing which is closer to the main verb as subject of passive sentence. যদি এমনটি হয় যে কোনো সেন্টেন্সের দুটো অবজেক্ট আছে এবং দুটো অবজেক্টেই বস্তুবাচক অথবা দুটো অবজেক্টেই ব্যক্তিবাচক, তখন কি করব? তখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা ভার্বের কাছে যেই অবজেক্টটা থাকবে, ভার্বের কাছাকাছি যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসাবে প্যাসিভ ভয়েসে ব্যবহার করব। এখানে একটু এক্সাম্পল হিসাবে দেখি অ্যাক্টিভ ভয়েস, she has done the work at night। এখানে the work at night দুটো অবজেক্ট কিন্তু পেলাম, the work at night দুটো অবজেক্টই বস্তুবাচক। প্যাসিভ ভয়েসে তখন আমরা নিয়ে আসলাম দ্য ওয়ার্ক কথাটা কিন্তু মেইন ভার্বের কাছাকাছি আছে, তাই আমরা দ্য ওয়ার্ক কথাটিকে নিয়ে
নিয়ে এসেছি প্যাসিভ ভয়েসের সেই সাবজেক্ট হিসাবে। এরপরে এই ক্ষেত্রে আমরা সেই পার্সন, টেন্স এবং সেই নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব এনেছি হ্যাজ বিন। তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। অ্যাট নাইটকে আদার ওয়ার্ডস হিসাবে এখানে সংযুক্ত করেছি বাই। তারপরে শি ছিল, শির অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হার। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো? দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান অ্যাট নাইট বাই হার। কি এবার কি ভয়েস চেঞ্জকে খুব কঠিন মনে হচ্ছে? মোটেই না। প্রত্যেকটা জিনিসই যদি আমরা একটু অনুশীলন করি, একটু প্র্যাকটিস করি, তাহলে সব কিছুই সহজ। আর যদি একটু মন থেকে সে আনন্দ নিয়ে সেটা শেখার চেষ্টা করি, তাহলে সেটা অবশ্যই আমরা শিখতে পারবো। এখন আমার তো জানতে হবে আমি এতক্ষণ তোমাদেরকে যা কিছু শেখানোর চেষ্টা করেছি তোমরা কতটুকু বুঝেছো। আমি জানি তোমরা বুঝতে পেরেছো, তাহলে আমাকে একটু সেটারই একটা প্রমাণ দাও। আমি তোমাদের জন্য ছোট্ট একটি প্র্যাকটিস এক্সারসাইজ অফ দ্য ডে রেখেছি, ছোট্ট একটা হোমওয়ার্ক। এখানে মাত্র 5টি সেন্টেন্স দিয়েছি। কিছু কিছু সেন্টেন্স তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, আর কিছুটা ঠিক তার উল্টাটা, প্যাসিভ থেকে অ্যাক্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে। কি পারবে তো? আমার বিশ্বাস অবশ্যই পারবে। আর এই যে প্র্যাকটিস এক্সারসাইজ অফ দ্য ডে, এই 5টি প্রশ্ন বা এক্সারসাইজের উত্তরগুলো আমি তোমাদেরকে লেকচার 2 প্রথমে বা শেষে দেখিয়ে দেব। আশা করি আজকের ক্লাসটি তোমাদের সবার অনেক ভালো লেগেছে। আজকের বিষয় সম্বন্ধে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা আরও কিছু জানার কিছু থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজে কমেন্ট করবে। আর ক্লাসটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক দিও, এবং এই যে ফেসবুক পেজটি রয়েছে এটা বেশি বেশি করে অন্যদের সাথেও শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।